সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদিও দেশে করোনার কারণে ভয়াবহ বিপর্যয় চলছে, তবে আমি আশা করি তোমরা সবাই এই বিপর্যয়ের মধ্যেও ঘরে অবস্থান করবে এবং তোমাদের লেখাপড়াটা চালিয়ে যাবে। নোয়াখালী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আবু হেনা মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, তোমাদেরকে আজকের প্রাণীবিজ্ঞান ক্লাসে স্বাগত জানাই। আমি তোমাদেরকে তোমাদের বইয়ের 10ম অধ্যায় মানব দেহের প্রতিরক্ষার উপরে প্রথম একটি ক্লাস নিয়েছিলাম। আজকে আমার দ্বিতীয় ক্লাস। তোমরা যদি আমার ক্লাসগুলো একটু নিয়মিতভাবে অনুসরণ করো, আশা করি প্রতিরক্ষা সিস্টেমের জটিল বিষয়গুলো তোমাদের কাছে অনেক সহজ মনে হবে এবং তোমরা সহজেই এই অধ্যায়টি বুঝতে পারবে। আমি আজকে তোমাদের মানব দেহের প্রতিরক্ষার দ্বিতীয় প্রতিরক্ষা স্তরটি পড়াবো এবং তোমাদের সুবিধার জন্য আমি এই ক্লাসটিকে দুটি ভাগে ভাগ করেছি। আজকে আমি শুধুমাত্র কি সেল এই প্রতিরক্ষা স্তরে অংশগ্রহণ করে তাদের কথা বলবো, আর আগামী ক্লাসে এই সেলগুলো কি প্রক্রিয়ায় কাজ করে এবং কি ধরনের রাসায়নিক পদার্থগুলো এখানে ভূমিকা রাখে সে সম্পর্কে বিস্তারিত বলবো। তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। তোমরা দেখেছ আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিভিন্ন রকমের কোষ যারা দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে। তোমরা যদি একটু দেখো, দ্বিতীয় প্রতিরক্ষা স্তরকে আমি কতগুলো অংশে ভাগ করেছি। WBC মানে হোয়াইট ব্লাড সেল, ফ্যাগোসাইটোসিস, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন, জ্বর। আমি WBCকে একটু লাল রং দ্বারা মার্ক করেছি। এর কারণ হচ্ছে এটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের নিয়ন্ত্রক হচ্ছে WBC অর্থাৎ শ্বেতরক্তকণিকা, যাকে আমরা বলি লিউকোসাইট। সুতরাং আমাদের আজকের আলোচ্য বিষয় হবে শুধুমাত্র WBCর যে কোষগুলো এই প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে তাদের নিয়েই আলোচনা হবে আজকে। একটু খেয়াল করে যদি আমরা দেখি, আমাদের শ্বেতরক্তকণিকাকে আমরা মূলত দুটি ভাগে ভাগ করি। একটাকে বলছি আমরা দানাদার, আর একটাকে বলছি অদানাদার। ইংরেজিতে বলবো গ্র্যানুলার, অ্যাগ্রানুলার, বা গ্র্যানুলোসাইট, অ্যাগ্রানুলোসাইট। দানাদার শ্বেতরক্তকণিকাকে আমরা আবার 3 ভাগে ভাগ করি। একটা হলো নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল। একইভাবে অদানাদার শ্বেতরক্তকণিকাকে আমরা 2 ভাগে ভাগ করি, মনোসাইট এবং লিম্ফোসাইট। অর্থাৎ শ্বেতরক্তকণিকাগুলোর এই 5টি টাইপ হলো প্রধান। তাহলে 5টি টাইপ কি? নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল, মনোসাইট এবং লিম্ফোসাইট। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যখন আমি কথা বলবো তখন তোমরা দেখবে আমি মনোসাইটে যখন আসব তখন আমি বিশেষ কিছু কোষের নাম বলবো। ম্যাক্রোফেজ, যেটা মনোসাইটের একটা রূপান্তরিত কোষ। এখানে আসবে মাস্ট কোষ, এখানে আসবে ডেনড্রাইটিক কোষ। এই কোষগুলো আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা যে 3টি কোষ দেখব, ম্যাক্রোফেজ, মাস্ট কোষ, ডেনড্রাইটিক কোষ, এগুলো কিন্তু মনোসাইটেরই বিভিন্ন রূপ, যা আমরা পরবর্তীতে আলোচনা করব। আর লিম্ফোসাইটের মধ্যে মূলত 3 ধরনের কোষ আমরা দেখি, বেসিক্যালি 2 টাইপ, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এছাড়াও আরেকটা কোষ আছে যাকে বলি আমরা ন্যাচারাল কিলার সেল। এটা কিন্তু এক ধরনের লিম্ফোসাইট। শুধু এই সেলটি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে সরাসরি ভূমিকা রাখে। আর টি এবং বি লিম্ফোসাইট এরা তৃতীয় স্তরে অর্জিত প্রতিরক্ষায় কাজ করে, যার জন্য আজকের আলোচনায় এদের বর্ণনা থাকবে না। আমরা আগামী ক্লাসে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব।
তাহলে আমরা আমাদের পড়াশোনায় মোটামুটি আজকে প্রবেশ করলাম। তোমরা বুঝতে পেরেছো যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের মূল ভূমিকা রাখে হলো শ্বেতরক্তকণিকার বিভিন্ন ধরনের কোষ। তার মধ্যে আমরা কোষের নামগুলো শিখলাম: নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল। মনোসাইটের মধ্যে এসে আমরা 3টা কোষ পাইলাম: ম্যাক্রোফেজ, মাস্ট কোষ, ডেনড্রাইটিক কোষ, এবং লিম্ফোসাইটের মধ্যে এসে আমরা পাইলাম এনকে সেল। তাহলে আমি যদি বলি যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কোষগুলো কি কি, তোমরা নিঃসন্দেহে বলতে পারবে সেগুলো হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল। মনোসাইটের মধ্যে যে কোষটি বেশি কাজ করবে তার নাম হবে ম্যাক্রোফেজ, এবং লিম্ফোসাইটের মধ্যে যে বেশি কাজ করবে তার নাম হবে ন্যাচারাল কিলার সেল, এবং মাস্ট কোষ এবং ডেনড্রাইটিক কোষ। আমরা এই কোষগুলো নিয়ে এখন বিস্তারিত কথা বলবো। প্রথমে আমি কথা বলবো নিউট্রোফিল। নিউট্রোফিল যে কোষটি, এই কোষের নিউক্লিয়াসটি তোমার অনেকগুলো লোব বিশিষ্ট। যেমন আমি এইভাবে আঁকতে পারি। কিন্তু নিউট্রোফিল কোষটির নিউক্লিয়াস বহুলোব বিশিষ্ট হলেও এই কোষটি কিন্তু তোমার নিরপেক্ষ ভূমিকা রাখে, অর্থাৎ অম্লীয় রঞ্জক এবং ক্ষারকীয় রঞ্জক দ্বারা রঞ্জিত হয় না। সেজন্য আমি এটাকে একটু 2টা কালার দিয়ে রং করতে চাই। তোমরা দেখো আমি এখানে অনেকগুলো গহ্বর রেখেছি, এদেরকে গ্র্যানুলোসাইট বলা হয়। অনেকগুলো গহ্বর এখানে থাকে। একইভাবে আমি এভাবে আঁকলাম যে কোষটি তোমরা দেখছো, এটার নাম হচ্ছে নিউট্রোফিল। এখন নিউট্রোফিল কোষ সম্পর্কে যদি একটু মনে রাখো, তাহলে মনে রাখতে হবে এভাবে যে এই কোষটির সংখ্যা শ্বেতরক্তকণিকার যতগুলো টাইপ আছে তার মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ গড়ে 60 থেকে 70%। 60 থেকে 70% শ্বেতরক্তকণিকা হলো নিউট্রোফিল ধরনের। এরা রক্তনালিকার ভিতরে খুব দ্রুত গতিতে চলাফেরা করে, এবং দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করা হয় তার প্রধান প্রক্রিয়াটা হলো ফ্যাগোসাইটোসিস, এবং ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এরা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে নিউট্রোফিল এক ধরনের ফ্যাগোসাইটিক কোষ। এই কোষগুলো তোমার খুবই কার্যকরী ভূমিকা রাখে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়। তারা ব্যাকটেরিয়া ধ্বংসে অত্যন্ত কার্যকর। ফানজাই এসব ধ্বংস তারা অত্যন্ত কার্যকর, এবং সে অ্যাট এ টাইম 5 থেকে 20টি ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে। তবে একটি মজার ব্যাপার হলো, নিউট্রোফিল যখন এনগাল্প করবে, গ্রাস করবে ব্যাকটেরিয়াকে কিংবা অণুজীবকে, গ্রাস করার পরে সে কিন্তু আবার মরে যায়। তাহলে নিউট্রোফিল সম্বন্ধে কী মনে রাখতে হবে, যে শ্বেতরক্তকণিকার মধ্যে এই কণিকারগুলোর সংখ্যা হলো সবচেয়ে বেশি। এরা ব্যাকটেরিয়া, ফানজাই কে গ্রাস করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এরা একত্রে 5 থেকে 20টি ব্যাকটেরিয়াকে গ্রাস করতে পারে, এবং এই ব্যাকটেরিয়াকে গ্রাস করার পরে এরা মরে যায়। আর একটি বিষয় খেয়াল রাখতে হবে, নিউট্রোফিলের নিউক্লিয়াসটা অনেকগুলো লোব থাকে, সাধারণত 2 থেকে 7টি লোব থাকে। আমরা নিউট্রোফিলের কথা বলে ফেললাম। ইওসিনোফিলের তোমার নিউক্লিয়াসটা দেখতে গগলসের মতো, চশমার মতো, লাইক দিস। এবং এটা লাল বর্ণের রঞ্জক ইওসিনের প্রতি সংবেদনশীল।
এই জন্য আমরা এটাকে লাল বর্ণ দ্বারা আঁকলাম, এর গহ্বরগুলোকে আমরা লাল বর্ণ দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে এই কোষটার নাম কি দিব? এটার নাম হলো ইউসিনোফিল। লাল বর্ণের রঞ্জক ইউসিনের প্রতি এরা সংবেদনশীল, এবং ইউসিনোফিলের ক্ষেত্রে আমরা বলবো এরা দ্বিতীয় স্তরের প্রতিরক্ষে কেমন ভূমিকা রাখে এটা খুব একটা স্পষ্ট নয়, তবে পরজীবীর প্রতি এরা খুবই ভালো কাজ করে, অর্থাৎ এরা পরজীবীদেরকে ধ্বংস করে এবং অ্যালার্জি প্রতিক্রিয়ায় এরা ভূমিকা রাখে। তাহলে আমি যদি বলি আমাদের দেহের পরজীবীর বিরুদ্ধে কোন কণিকা কাজ করে, তোমরা বলে ফেলবে ইওসিনোফিল কাজ করে, এবং এরা পরজীবীকে ধ্বংস করে আমাদের প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে এবং একই সাথে এরা অ্যালার্জির ক্ষেত্রেও প্রতিক্রিয়া দেখায়। আমাদের এরপরের কোষটা হচ্ছে ব্যাসোফিল। আমি এভাবে ব্যাসোফিল আঁকলাম। এর নিউক্লিয়াসটার মধ্যে এরকম লোব থাকে, এরকম লোব বিশিষ্ট নিউক্লিয়াস, কেমন লোব বিশিষ্ট নিউক্লিয়াস, এবং এরা নীল বর্ণের। ব্যাসোফিলের ভূমিকাও অনেকটাই অস্পষ্ট, তবে ব্যাসোফিল খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এটাও পরজীবী ধ্বংসের ক্ষেত্রে ভূমিকা রাখে এবং সে একটি হ্যাপারিন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে রক্ত তঞ্চনকে প্রতিরোধ করে, অর্থাৎ হ্যাপারিনের কারণে রক্ত তঞ্চিত আর হচ্ছে না রক্তনালীর ভিতরে, এবং এরা অ্যাজমা এবং অ্যালার্জি প্রতিক্রিয়ায় সাড়া দেয়। তাহলে আমরা বললাম ব্যাসোফিল কি করে? ব্যাসোফিল পরজীবীদেরকে ধ্বংসে ভূমিকা রাখে, এরা হ্যাপারিন নিঃসরণ করে, এরা অ্যালার্জি অ্যাজমার প্রতি প্রতিক্রিয়া দেখায়। এ হচ্ছে আমাদের ব্যাসোফিলের কথা। তাহলে আমরা নিউট্রোফিল, ইওসিনোফিল, ব্যাসোফিল এই তিনটি কণিকার কথা বলে ফেললাম। এবার আমরা কথা বলবো মনোসাইট। মনোসাইট কোষগুলো, মনে করো এটা একটা মনোসাইট, এরা রক্ত নালিকার ভিতরে চলাফেরা করে, কিন্তু নিউট্রোফিল যে গতিতে চলে এরা কিন্তু অনেক স্লো মুভমেন্ট করে। তবে মনোসাইট খেয়াল করতে হবে আকারে সবচেয়ে বড় শ্বেতরক্ত কণিকা। তাহলে মনোসাইটের কি? এর হলো আকারে বৃহৎ, আকারে বৃহৎ। এদের সংখ্যা কিন্তু কম, এদের সংখ্যা কম। আর এদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা মনে রাখতে হবে, দুটি কণিকার কথা মাথায় রাখতে হবে তোমাকে সবসময়। একটাকে বললাম যেমন নিউট্রোফিল এবং একই সাথে মনোসাইট, এই দুটি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মনোসাইটের প্রতি একটা খেয়াল রাখতে হবে, মনোসাইট যখন রক্ত নালীর ভিতরে থাকে তখন তার আকারটা থাকে ছোট, তখন তোমরা তাকে বলবে মনোসাইট। বাট যখন সে টিস্যুর ভিতরে প্রবেশ করে তখন সে কিন্তু আকারে বড় হয়ে যায়। আকারে বড় হয়ে যাওয়াতে তখন সে নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ। ঠিক আছে, তখন তার নাম হবে কি? ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ কি? ম্যাক্রোফেজ হলো মনোসাইটেরই একটি রূপ। যখন মনোসাইট টিস্যুর মধ্যে প্রবেশ করে তখন সে আকারে অনেক বড় হয়ে যায়, তখন তাকে আমরা বলবো ম্যাক্রোফেজ। আমি যদি তোমাদেরকে বিষয়টা আরেকটু স্পষ্ট করে বোঝাতে চাই, মনে করো এটা একটা রক্তনালী, আর এর চারপাশে এগুলো হচ্ছে আমাদের টিস্যু, এ হচ্ছে আমাদের টিস্যু, আর এখানে এটা হচ্ছে আমাদের টিস্যুর মধ্যে রক্তনালীর মধ্যে ছিদ্র হয়েছে, আর এটা হচ্ছে আমাদের মনোসাইট। মনোসাইট এই ছিদ্র দিয়ে যখন
প্রবেশ করে প্রবেশ করার পরে সে যখন টিস্যুতে চলে আসে তখন সে কিন্তু আকারে অনেক বড় হয়ে যায়। খেয়াল করেছ? এই মনোসাইট আর এই মনোসাইট আকারে অনেক ব্যবধান। এই যখন রক্তনালীর ভিতরে থাকবে তখন তার নাম হবে মনোসাইট, আর যখন সে টিস্যুতে গিয়ে আকারে বড় হবে তখন তার নাম হবে ম্যাক্রোফেজ। এবং ম্যাক্রোফেজ যখন সে হবে তখনই সে ফ্যাগোসাইটোসিস করার জন্য তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর ম্যাক্রোফেজগুলো আবার দুইটা টাইপে থাকে, একটু খেয়াল করতে হবে। আমাদের শরীরের কিছু কিছু অঙ্গ আছে যেখানে ম্যাক্রোফেজগুলো স্থায়ীভাবে থেকে তারা কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত বাঁচতে পারে এবং সেখানে থেকে তারা জীবাণুর বিরুদ্ধে, অণুজীবের বিরুদ্ধে লড়াই করে। যেমন ধরো আমাদের স্প্লিন বা প্লিহা, আমাদের লসিকা গ্রন্থি, আমাদের যকৃত, এখানে এই ম্যাক্রোফেজ থাকে। যকৃতের মধ্যে যে ম্যাক্রোফেজ থাকে তার একটা বিশেষ নাম আছে, কুফফার কোষ। তাকে বলা হয় কুফফার কোষ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে যকৃতের ম্যাক্রোফেজ কোষের নাম কি? কুফফার কোষ। তাহলে মনোসাইটের ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? যে এরা আকারে সবচেয়ে বড়, সংখ্যায় কম। এরা যখনই তোমার রক্তনালী থেকে টিস্যুতে চলে যাবে তখনই তাদের নাম হয়ে যাবে ম্যাক্রোফেজ, এবং ম্যাক্রোফেজ হলেই তারা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং এরা কিন্তু একটু খেয়াল করতে হবে, এরা কিন্তু অ্যাট এ টাইম 100টি ব্যাকটেরিয়াকে ভক্ষণ করতে পারে। এবং শুধু তাই না, এই মনোসাইট তার আকারের চেয়ে বড় অণুজীবকেও সে ভক্ষণ করতে পারে। মনোসাইট একটি পরিপূর্ণ লোহিত রক্তকণিকাকে ভক্ষণ করতে পারে। মনোসাইট তোমার ম্যালেরিয়ার জীবাণুকে একাই ধ্বংস করতে পারে, এরকম। অর্থাৎ তার চেয়ে আকারে বড় অণুজীবকেও সে ধ্বংস করতে সক্ষম, এবং অ্যাট এ টাইম সে 100টি ব্যাকটেরিয়াকে সে ধ্বংস করতে পারে। আর মনোসাইটের ক্ষেত্রে আরেকটি কথা মনে রাখতে হবে, এরা অণুজীবকে ভক্ষণ করার পরে তাকে ধ্বংস করে তার বর্জ্যটা ফেলে দেওয়ার পরেও তারা কিন্তু বাঁচতে পারে। নিউট্রোফিল কিন্তু সেক্ষেত্রে মরে যায়, মনোসাইট কিন্তু সেক্ষেত্রে মরে যাচ্ছে না। সে বর্জ্যগুলোকে, অর্থাৎ অণুজীবের বর্জ্যগুলোকে ফেলে দিয়ে আবার সে নতুন করে অণুজীবকে আক্রমণ করার জন্য তৈরি হতে পারে। তাহলে আমরা এতক্ষণ যার কথা বললাম সে হলো মনোসাইট। লিম্ফোসাইট আমাদের দেহের লসিকা গ্রন্থি আছে, স্প্লিন আছে, এ সমস্ত জায়গায় লিম্ফোসাইট তোমার রক্তকণিকাটা, লিম্ফোসাইট যে রক্তকণিকাগুলো এগুলো তৈরি হয়। তবে লিম্ফোসাইটের ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, লিম্ফোসাইট মূলত দুই প্রকার, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এর বাইরেও আরেকটি লিম্ফোসাইট থাকে, তার নাম আমরা বলেছি ন্যাচারাল কিলার সেল। তাহলে লিম্ফোসাইট এটা তাহলে কয় ধরনের হলো? এটা 3 ধরনের হয়ে গেল। আমরা একটাকে বলছি টি লিম্ফোসাইট, একটাকে বলছি বি লিম্ফোসাইট, একটাকে বলছি আমরা এনকে সেল। এনকে সেল মানে ন্যাচারাল কিলার সেল। সে কিভাবে কাজ করে? মনে করো এটা একটা ন্যাচারাল কিলার সেল, সে আমাদের শরীরের অসুস্থ কোষগুলোকে শনাক্ত করতে পারে। অর্থাৎ যে কোষগুলো বিশেষত ক্যান্সার আক্রান্ত কোষ, টিউমার আক্রান্ত কোষ, ভাইরাস আক্রান্ত কোষ, এই কোষগুলোকে সে আইডেন্টিফাই করতে পারে। রিমেম্বার, একটা কথা খুব ভালো করে মনে রাখতে হবে, ন্যাচারাল কিলার সেল কিন্তু ফ্যাগোসাইটিক কোষ নয়। ন্যাচারাল কিলার সেল ফ্যাগোসাইটিক কোষ নয়। সে কি করে ধ্বংস করে? সে করে কি, তোমার মনে করো যে অসুস্থ যে কোষটা আছে তার এই ন্যাচারাল কিলার সেল থেকে রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। ওই রাসায়নিক পদার্থগুলো তোমার এই টিউমার সেল বা ক্যান্সার সেল কিংবা অসুস্থ সেলের এই কোষ আবরণীতে কতগুলো পোর বা ছিদ্র তৈরি করে তোমার ওই কোষগুলোকে সে ধ্বংস করে দেয়। এভাবে ন্যাচারাল কিলার সেল অসুস্থ কোষকে আইডেন্টিফাই করতে পারে এবং রাসায়নিক পদার্থ নিঃসরণ করে কোষ আবরণীতে পোর বা ছিদ্র তৈরি করে ওই কোষগুলোকে ধ্বংস করে দিয়ে আমাদের প্রতিরক্ষায় ভূমিকা রাখে।
মাস্ট কোষ আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় মাস্ট কোষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্পেশালি তোমরা যদি একটু খেয়াল করে দেখো, যখন আমাদের বিশেষত মাস্ট কোষ টিস্যুতে থাকে এবং আমাদের শরীরে যখন প্রদাহ হয়, ইনফ্লামেশনের ক্ষেত্রে মাস্ট সেলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কোষ আক্রান্ত হলে সেখানকার মাস্ট কোষ থেকে হিস্টামিন, খেয়াল রাখতে হবে নামটি, হিস্টামিন, হিস্টামিন, হ্যাপারিন সহ আরও কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ হয়। হিস্টামিন যদি ক্ষরণ হয় তাহলে ওই মাস্ট সেলের নিকটবর্তী যে রক্তনালিকাগুলো থাকে, কোষিক জালিকাগুলো থাকে, তার ভেদন ক্ষমতা বেড়ে যায়, তার মধ্যে তোমার আয়তন বেড়ে যায়, ফলে সেখানে সহজেই রক্তগুলো বেশি প্রবাহিত হতে পারে। আমি একটা চিত্রের মাধ্যমে তোমাদেরকে একটু ব্যাখ্যা করতে চাই। মনে করো এটা একটা রক্তনালিকা, এটা একটা রক্তনালিকা, আর আমাদের এইখানে এগুলো হচ্ছে আমাদের টিস্যু। কেমন? এগুলো হচ্ছে আমাদের টিস্যু। মনে করো এই টিস্যুতে এ হচ্ছে আমাদের মাস্ট কোষ। এখন মাস্ট কোষ থেকে আমাদের নিঃসরণ হচ্ছে কে? হিস্টামিন সহ অন্যান্য রাসায়নিক পদার্থ আছে। তো এরা যখন নিঃসরণ হয়, এরা গিয়ে করে কি? এরা গিয়ে এই যে রক্তনালীটা দেখতেছো, যাকে আমরা কৌশিক জালিকা বলি, সূক্ষ্ম রক্তনালী, এই নালীটার তারা আয়তনটা বড় করে দিচ্ছে। তাহলে এখান দিয়ে রক্ত চলাচল কি হবে? অনেক বেশি রক্ত চলাচল করতে পারবে। তারপরে এদের ভেদন ক্ষমতা বেড়ে যাচ্ছে, ফলে এখান দিয়ে তোমার বিভিন্ন প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোষগুলো তারা সুন্দরভাবে এই তোমার যেখানে প্রদাহ হয়েছে, যে অঙ্গটা আক্রান্ত হয়েছে, তারা সেখানে চলে আসতে পারে। তাহলে এইভাবে আমাদের মাস্ট কোষ প্রদাহ সৃষ্টিতে ভূমিকা রাখে। এইভাবে কোষগুলো রক্তনালীটা ভেদ করে চলে আসতে পারে। তাহলে মাস্ট কোষ প্রদাহর ক্ষেত্রে, ইনফ্লামেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা বিশেষ রাসায়নিক পদার্থের কথা মনে রাখতে হবে, সেটা হলো হিস্টামিন। এবার আসো ডেনড্রাইটিক কোষ। ডেনড্রাইটিক কোষটা কিন্তু খুবই এর কাজটা খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়ভাবে সে কাজ করে। তোমরা এই ক্ষেত্রে একটা শব্দ মনে রাখবে, এপিসি, অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আবার এটাও মাথায় রাখতে হবে, ম্যাক্রোফেজও কিন্তু অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, বাট ডেনড্রাইটিক কোষ এক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ, এক্ষেত্রে তার ভূমিকাটা সবচেয়ে বেশি। এই জন্য এপিসি কোষ হিসাবে ডেনড্রাইটিক কোষ খুবই সুপরিচিত। ডেনড্রাইটিক কোষকে আবার ল্যাঙ্গারহ্যান্স কোষও বলা হয়। একটু খেয়াল করে দেখো আমি এর ভূমিকাটা কি করে ব্যাখ্যা করছি। মনে করো এটা একটা সেল, এটা একটা ডেনড্রাইটিক কোষ। তাহলে এর অনেকগুলো ব্রাঞ্চ আছে বলেই তার অপর নাম হয়েছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। এ কি করে? এ হচ্ছে, মনে করো এখানে সে একটা অণুজীবকে আক্রমণ করেছে, আক্রমণ করে সে তার ভিতরে এটাকে নিয়ে নিল। ভিতরে নেওয়ার পরে সে এই কোষটাকে, এই অণুজীবটাকে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করে ফেলে। এই ছোট অংশগুলিকে নিয়ে আবার সে এখানে প্রেজেন্ট করে। তাহলে এই যে একটা অণুজীব, তার সে নিশ্চয়ই অ্যান্টিজেন আছে, ওই ভাগ করার পর ওই অ্যান্টিজেনকে সে আবার আরেক জায়গায় দিয়ে প্রেজেন্ট করে দিচ্ছে। তাহলে এই যে অ্যান্টিজেনকে সে প্রেজেন্ট করে কোথায় দিচ্ছে? অ্যান্টিজেনকে সে প্রেজেন্ট করে দিচ্ছে হচ্ছে তোমার যাকে আমরা বলি লিম্ফোসাইট কোষকে। হ্যাঁ, টি লিম্ফোসাইট কোষকে বা লিম্ফোসাইট কোষকে দিলে তারা তখন অ্যান্টিবডি তৈরি করে একে ধ্বংস করে। তাহলে একটু যদি খেয়াল করো, এইখানে সে কাজ করেছে কিন্তু তোমার সহজাত
অনাক্রমতার অংশ হিসাবে যে কোনো একটা অণুজীব সে দেখলো, দেখেই তাকে অ্যাটাক করলো, অ্যাটাক করে তার ভিতরে সে নিয়ে নিল এবং ভিতরে নিয়ে তাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলো, ভাগ করে তার একটা অ্যান্টিজেন অংশকে সে আবার আরেক অংশ দিয়ে উপস্থাপন করলো। তাহলে এই ক্ষেত্রে সে কাজ করেছে সহজাত অনাক্রমতার অংশ হিসাবে। আর এই ক্ষেত্রে গিয়ে সে অণুজীবটাকে সে প্রেজেন্ট করেছে, প্রেজেন্ট করার পরে সেই অণুজীবকে সেই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করেছে এবং সেই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য সুনির্দিষ্ট অ্যান্টিবডি এখানে এসে প্রতিক্রিয়া করছে। অর্থাৎ তৃতীয় প্রতিরক্ষা স্তর, যাকে আমরা বলি অর্জিত প্রতিরক্ষা স্তর, সেক্ষেত্রে সে ভূমিকা রাখছে। তাহলে আমি যদি এক কথায় বলি যে ডেনড্রিটিক কোষ একটা লিঙ্ক তৈরি করে বিটুইন ইননেট ইমিউনিটি অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি, সহজাত অনাক্রমতা এবং অর্জিত অনাক্রমতার মধ্যে একটা লিঙ্ক তৈরি করে হচ্ছে ডেনড্রাইটিক কোষ। আর এই কোষটা কোথায় থাকে? এই কোষটা থাকে হচ্ছে আমাদের শরীরের যে অঙ্গগুলো পরিবেশের সংস্পর্শে আসে, যেমন আমাদের নাক, আমাদের শ্বসনতন্ত্র, এই জায়গার টিস্যুগুলোতে ডেনড্রাইটিক কোষগুলো ক্রিয়াশীল হয়। তাহলে আমরা আমাদের ডেনড্রাইটিক কোষের কথাও তোমাদের বলেছি। তাহলে আমি দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে কোষগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের সবার কথা তোমাদের বলেছি। আশা করি তোমরা বিষয়টি ভালো করে অনুধাবন করতে পেরেছ। তাহলে আমি যদি এখন বলি যে দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের কোষগুলো কি কি, নিঃসন্দেহে তোমরা বলতে পারবে এখানে আছে নিউট্রোফিল, ইউসিনোফিল, ব্যাসোফিল, এখানে আছে ম্যাক্রোফেজ, এখানে আছে ন্যাচারাল কিলার সেল, এখানে আছে মাস্ট কোষ, এখানে আছে ডেনড্রাইটিক কোষ। আর যদি বলি যে এদের কাজগুলো কি, সংক্ষেপে বলো বা একটু মনে রাখার চেষ্টা করো কিভাবে, কিওয়ার্ডগুলো কি কি, তাহলে তোমাকে ডিটেলস পড়ার দরকার। তুমি শুধু মাথায় একটু রাখতে হবে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুটি কোষ, নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি বলবাস, যখন রক্তনালীর ভিতরে থাকে তার নাম হয়ে গেল মনোসাইট, যখন সে টিস্যুতে আসে আকারে অনেক বড় হয়ে যাবে তখন তার নাম হবে ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজ এবং নিউট্রোফিল এই দুটি কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তারপরে তোমরা বলে দাও যে ডেনড্রাইটিক কোষ হলো এপিসি সেল হিসেবে কাজ করে। তারপরে আমরা যদি বলি ইউসিনোফিল এবং ব্যাসোফিল, বলবা প্রতিরক্ষা ব্যবস্থা এদের কাজটা এখনও খুব একটা স্পষ্ট হয়নি, তবে পরজীবী ধ্বংসে এদের ভূমিকা আছে। ব্যাসোফিল থেকে বিভিন্ন রাসায়নিক পদার্থ বিশেষ করে হ্যাপারিন নিঃসরিত হয় যা রক্ত তঞ্চনে বাধা দেয়। লিম্ফোসাইটের কথা যখন আসবা বলবা লিম্ফোসাইটের মধ্যে আছে ন্যাচারাল কিলার সেল, যে অসুস্থ কোষগুলোকে শনাক্ত করতে পারে এবং অসুস্থ কোষগুলোকে শনাক্ত করে সে তাদেরকে ধ্বংস করতে পারে। তারপরে মাস্ট কোষ বলবা, প্রদাহ সৃষ্টিতে মাস্ট কোষের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মাস্ট কোষ থেকে হিস্টামিন, হ্যাপারিন এই রাসায়নিক পদার্থগুলো নিঃসরণ হয়। হিস্টামিন রক্তনালীর আয়তন বাড়িয়ে দেয়, রক্তনালীর ভেদন ক্ষমতা বাড়িয়ে দিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থায় ভূমিকা রাখে। তাহলে শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শুধুমাত্র কোষগুলোর নাম এবং তাদের ভূমিকা সংক্ষেপে বলেছি। আগামী ক্লাসে এই কোষগুলো কোন প্রক্রিয়ায় কিভাবে কাজ করে এবং আরও কিছু রাসায়নিক পদার্থ কিভাবে ভূমিকা রাখে সেটা আলোচনা করব। তোমরা যদি আমার ক্লাসটা নিয়মিত অনুসরণ করো, আশা করি ইমিউন সিস্টেমের মতো জটিল বিষয়টি তোমাদের কাছে সহজ এবং আকর্ষণীয় বলে মনে হবে। তবে একটু পড়তে হবে এবং তোমাদের আজকের আমি হোমওয়ার্কটা দিয়ে দিচ্ছি। তোমাদের আজকে ছোট্ট একটি হোমওয়ার্ক, একটু খেয়াল করে দেখো। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে তোমরা বাসায় এরকম একটা চার্ট তৈরি করে ফেলবে। সেই চার্টের মধ্যে এখানে কোষের নামগুলো লিখবে, এখানে কোষের কাজগুলো লিখবে। অর্থাৎ দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে যে কয়টি কোষ আছে সেই প্রত্যেকটি কোষের তোমরা নাম লিখবে এবং সেই কোষগুলো কি কাজ করে সেটা তোমরা নিজেরা হোমওয়ার্ক তৈরি করবে। যদি প্রতিটি কোষের কাজ সম্পর্কে তোমার ধারণা স্পষ্ট হয় তাহলে আশা করা যায় এই অধ্যায়টি তোমার কাছে একেবারেই সহজ মনে হবে। তাও শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।